নেহা, কি করছো তুমি? এমন করছো কেন? কি হয়েছে বলো আমায়। কি হবে? কিছু হয়নি। আর তুমি একদম আমায় স্পর্শ করবে না। কিন্তু কেন? কি ভুল করেছি আমি? আমি তোমায় স্পর্শ না করলে কে করবে? কাউকে করতে হবে না। আমি এই শেষবারের মতো তোমায় বলে দিচ্ছি। আমি তোমায় স্পর্শ করব না মানে? আমি তোমায় স্পর্শ না করলে কাজ করবে? কি সব এতে সেটা তো বলবে আমায়। কিছু হয়নি। আর তুমি যদি আমায় স্পর্শ করো, তো আমি সত্যি বলছি নিজেকে শেষ করে দেব। আমার লাশ দেখতে পারবে তো তুমি? নেহার রাগী কণ্ঠের কথাটা শুনে নীল ঠায় থমকে যায়। এতক্ষণ যাবৎ নীল নেহার হাত ধরেছিল। নেহার কথাটা শোনার সাথে সাথে নীল নেহার হাত ছেড়ে দেয়। নেহার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে নীল। বুঝে উঠতে পারছে না সে যে নেহা কেন এমন অদ্ভুত আচরণ করছে। সব তো ঠিক ছিল। সব তো ঠিক ছিল। অফিস থেকে বাড়ি ফিরতেই নীল বুঝতে পারে নেহার কিছু একটা হয়েছে। নীলের একটা বাজে অভ্যেস আছে। অফিস হোক বা অন্য কোথাও, দূর থেকে বাড়ি ফিরলেই নেহাকে এসে জড়িয়ে না ধরলে তার কলিজা ঠান্ডা হয় না। নিজের মনকে শান্ত করে নীল নেহাকে জড়িয়ে ধরে। অন্য সব দিনের মতোই আজও নীল অফিস থেকে এসে নেহাকে জড়িয়ে ধরে। নেহাকে জড়িয়ে ধরার সাথে সাথে আজ নেহা একটু ভিন্ন রকম আচরণ করতে শুরু করে। নীল বুঝতে পারে না কেন নেহা এমন করছে। নেহার থেকে কারণ জানতে চাইতেই নেহা নীলের সাথে বাজে ব্যবহার শুরু করে দেয়। আর এক পর্যায়ে নীলকে একা রেখে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে সে। নেহার মৃত্যুর কথা শুনে নীল আর নেহাকে স্পর্শ করেনি। নেহা ব্যাগ গুছিয়ে নিয়ে নীলকে উদ্দেশ্য করে বলল, আমি চলে যাচ্ছি। আশা করি এখন থেকে ভালোই থাকবে তুমি। নেহা, আমার কথাটা শোনো। সত্যি বলছি, আমি বিশ্বাস করো, আমি বুঝতে পারছি না তুমি এমন কেন করছো। কি করেছি আমি? যে সব কিছু জানার পরও অজানার ভান করে থাকে, তাকে জানানোর মতো কিছুই থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি সব জানি। এবার আমার অপরাধটা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে তো নাকি? তার প্রয়োজন পড়বে না আশা করি। নেহা, কসম দিয়েছো তাই আমি কিছু বলতে পারছি না তোমায়। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। কেন এমন করছো তুমি? আসছি আমি। নেহা, শোনো আমার কথা। নেহা প্লিজ, আমার কথাটা তো শোনো। নেহা নীলের কোনো কথা শুনল না। হন হন করে নীলের সামনে দিয়ে চলে গেল সে। নিজের ভালোবাসার প্রিয় মানুষটিকে এভাবে চলে যেতে দেখে নীলের চোখের কোণে অজান্তেই কয়েক ফোঁটা অশ্রুবিন্দু চলে আসে। দীর্ঘ 4 বছরের ভালোবাসার সম্পর্কে থাকার পর 1 বছর হয়েছে তাদের বিয়ের বয়স। 4 বছরের ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতে কম কষ্ট করতে হয়নি তাদের। অনেক কষ্ট করে নেহাকে নীল নিজের জীবনে পেয়েছে। কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে নীলের যে সেই পাওয়াটা হয়তো এখন তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। নেহা চলে যেতেই নীল বিছানার উপর ধপাস করে বসে পড়ে। কোনো কারণ ছাড়া নীলকে নেহা এত বড় সাজা কেন দিল? কিছুই বুঝতে পারছে না নীল। নেহা চলে যাবার পর নীল নেহার মাকে কল করলো। দুবার রিং হতেই নীলের শাশুড়ি নীলের কল পিক করলো। নীল নিজের শাশুড়িকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, আম্মু, নেহা আপনাদের ওখানে আসছে। ওমা, তাই নাকি? তুমি আসছো না বাবা? না আম্মু, আমি আসছি না। নেহা আমার উপর অযথা রেগে চলে গেছে আম্মু। আমি জানি না আমি কি করেছি। অফিস থেকে বাড়ি ফিরতেই ও এসব শুরু করে দিয়েছে। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওর তো এমনিতেই রাগ বেশি বাবা। দেখি, আসুকো, আমি বুঝিয়ে শুনিয়ে ঠিক পাঠিয়ে দেব। জি আম্মু, একটু বুঝিয়ে বলুন। তাছাড়া আমি কি ভুল করেছি সেটা বলে তো আমি বুঝতে পারতাম আমার ভুল। কিন্তু ও তো কিছুই বলেনি, শুধু শুধু রাগ করে চলে গেছে। আচ্ছা বাবা, আমি দেখছি। নীল নিজের শাশুড়ির সাথে আরও কিছু সময় কথা বলার পর কল কেটে দিল। মাথায় নানা ধরনের চিন্তা ভর করে আছে নীলের। এমনিতেই নেহা প্রেগনেন্ট, তার উপর এমন করে চলে গেল। কোনো স্বামী কি নিশ্চিন্তে থাকতে পারে? নীল বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। আজ অনেক বছর পর সিগারেট ধরিয়েছে নীল। নেহার একদম পছন্দ না স্মোক করা, তাই এটাকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দিলেও এখন আবারও এটার প্রয়োজন পড়েছে তার। নীল সিগারেট ফুঁকছে আর আপন মনে ভাবছে কি এমন ভুল সে করেছে যার কারণে নেহা তাকে ছেড়ে গেছে। সারা রাত নীল বিছানায় যেতে পারেনি। দু চোখে একটুও ঘুম আসেনি তার। সারা রাত ধরে নেহাকে নিয়ে ভেবেছে নীল। সকালবেলা নীল অফিসের জন্য ফ্রেশ হয়ে নিয়ে অফিসে চলে যায়। অফিসে আসতেই নীল দেখতে পায় তার কেবিনে কেউ একজন বসে আছে। নীল খানিকটা কৌতূহলী হয়ে যায়।
নীল নিচের কেবিনে আসতেই দেখতে পায় ফারজানাকে। ফারজানা নীলের অফিসে কাজ করে। নীল ফারজানার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, এত সকালে আপনি আমার কেবিনে কি করছেন? স্যার আসলে আমি একটা জরুরি কাজে এসেছিলাম, আপনার জন্য তাই অপেক্ষা করছি। ও তা কি এমন জরুরি কাজ বলুন? স্যার একটা কথা বলবো, রেগে যাবেন না তো? হুম, বলুন না কি কথা বলবেন। আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে কি চিন্তিত আছেন আপনি? না তেমন কিছু না, কাজের কথা বলুন, আমার হাতে সময় কম আছে। আরে স্যার কাজ তো সারাদিন করব, বলুন না কি নিয়ে চিন্তা করছেন আপনি? আমায় নিজের বন্ধু ভাবতে পারেন। আমি আমার ব্যক্তিগত কোনো কথা কারোর সাথে শেয়ার করা পছন্দ করি না মিস ফারজানা, সো প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার। নীলের ছাড়ি খেয়ে ফারজানা চুপসে যায়। কয়েকটা ফাইলে সাইন নিয়ে ফারজানা নীলের কেবিন থেকে বেরিয়ে গেল। ফারজানার এমন পার্সোনাল বিষয় নিয়ে মাথা ঘামানোটা নীলের একদম পছন্দ হয়নি। নীল নিজের ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে কথা বলাটা একদমই পছন্দ করে না। নীল নিচের কেবিনে বসে ভাবছে নেহার কথা। কি করছে মেয়েটা এখন? ঠিকমতো নিজের যত্ন নিচ্ছে কি নিচ্ছে না কিছুই জানে না সে। নীল অনেক ভেবে চিনতে পরে সিদ্ধান্ত নিল নেহাকে কল করে দেখা উচিত। রাগের কারণে আমরা অনেকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগ কমে গেলে পরে সেটা নিয়ে আফসোস করি। নীল আর ছাইপাশ না ভেবে নেহার নাম্বারে কল ডায়াল করলো। দুবার রিং হবার পর নেহা কলটা কেটে ফোনটা তার সুইচ অফ করে দিল। নীল বারবার কল ডায়াল করেও নেহার ফোনটা বন্ধ পাচ্ছে। নীল বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। রাগে নীল নিজের ফোনটা টেবিলের উপর ছুঁড়ে মারে। প্রিয়জনদের মধ্যে কখনো কোনো কিছু আড়াল থাকতে নেই। দুটি মানুষের মধ্যে যদি এত গোপনীয়তা থাকে তখন সেই সম্পর্কে কখনো শান্তি আসে না, যেমনটা নেহা আর নীলার সম্পর্কের মধ্যে চলছে। নীল মন খারাপ করে নিচের চেয়ারে বসে থাকে। কোনো কিছুতেই মন বসছে না তার। সব কিছুতেই কেমন যেন তিক্ততা লাগছে নীলের। নেহা তার সাথে এমন করতে পারে কি করে? নিজের স্বামীর উপর কি বিন্দুমাত্র বিশ্বাস নেই তার? সারাদিন কাজ করে রাতের দিকে বাড়ি ফিরল নীল। বাড়ি ফিরতেই নীল দেখতে পায় তার রুমে আগে থেকেই অন্য কারোর উপস্থিতি অনুভব করছে সে। নীলের বাড়িতে নীল আর নেহা ছাড়া আর কেউ তো থাকার কথা নয়। তবে কি নেহা ফিরে এসেছে? নীল নেহার কথা ভাবতেই খুশিতে তার মনটা ভরে উঠল। নীল নিজের কাঁধের উপর থেকে ব্যাগটা রেখে দিয়ে দ্রুত কিচেনের দিকে ছুটে যায়। কিচেন থেকেই শব্দ আসছে। নীল কিচেনে আসতেই দেখতে পায় কেউ একজন রান্না করায় ব্যস্ত। নীল পিছন থেকে মেয়েটির দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে এটা নেহা নয়। নীল প্রশ্নসূচক কণ্ঠে মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ আপনি কে, আর আমার বাড়িতে ঢুকলেন কেমন করে? নীলের কণ্ঠস্বর শুনে মেয়েটি পিছন ফিরে নীলের দিকে তাকাতেই নীল খানিকটা আটকে উঠল। নীল দেখতে পেল তার রুমে যে মেয়েটি এসেছে সে আর কেউ না বরং ফারজানা। ফারজানা নীলের বাড়ি অবধি এলো কেমন করে সেটাই ভাবছে নীল। ফারজানা নীলের চোখে মুখে কৌতূহলী ভাব দেখে নীলকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, এমন করে চমকে গেলেন কেন স্যার? আমি জানি ম্যাম চলে গেছে, তাই ভাবলাম আপনার খাবারটা রান্না করে দিই। আপনি এত কাজ করে বাড়ি এসে আবার রান্না করবেন, এটা আমার কাছে ভালো লাগেনি। তাই? আচ্ছা, আপনি কেমন করে জানতে পারলেন যে নেহা বাড়িতে নেই? আপনার মুখ দেখেই তো বলা যায় আপনার মন ভালো নেই। আর আপনার মন খারাপের কারণ তো একটাই, ম্যাম। বাহ, আপনার সেন্স দেখে আমি আবারও অবাক হয়ে গেলাম। শুনুন মিস ফারজানা, আমার জানি আপনি হয়তো আমার হেল্পের কথা ভেবে এখানে এসেছেন, তবে সত্যি তো এটাই যে আমি এসব পছন্দ করি না। এখানে পছন্দ অপছন্দের কি আছে? আপনার কষ্ট হবে দেখেই তো আমি এসেছি। আর আমি তো আপনার রান্না করে দিচ্ছি, খারাপ কিছু করছি না তো। একজন বিবাহিত পুরুষের বাড়িতে আপনি তখন এসেছেন যখন তার স্ত্রী বাড়িতে নেই। এটা আর যাই হোক, কেউ ভালো চোখে দেখবে না মিস। না দেখুক, আমি সমাজকে তোয়াক্কা করি না। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। বাজে কথা রাখুন, আপনি সমাজকে তোয়াক্কা নাই করতে পারেন, তবে আমি করি। প্লিজ আপনি এখন আসতে পারেন, আমি আমার কাজ নিজেই করতে পারবো। স্যার এবার কিন্তু আপনি আমার অপমান করছেন। তাছাড়া আমার তো কোনো সমস্যা নেই, তবে আপনার কেন সমস্যা হবে? আচ্ছা আপনি বলুন তো কি চাইছেন, আপনি সরাসরি বলুন কি চাইছেন কি? আমি যা চাই তা আপনি দিতে পারবেন? আপনি মুখে বলতে পারবেন অনেক কথা, কিন্তু আমি যা চাইবো তা কখনো দিতে পারবেন না। ওকে দিতে পারবো না। এবার আপনি খুশি? আসতে পারেন এখন। আমার মন মাইন্ড খারাপ করিয়েন না প্লিজ।
আমি আপনার কাজ শেষ না করে কোথাও যাব না। আপনি যা ইচ্ছে বলেন, সমস্যা নাই। হোয়াট? এখানে কি মজা হচ্ছে নাকি? আমি মাথা গরম করিয়েন না। এখন বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, অন্যথায়। নীল সম্পূর্ণ কথাটা বলার আগেই ফারজানা দম করে নীলের কাছে চলে এলো। নীলের কাছে এসে ফারজানা নীলের শার্টের কলার চেপে ধরে নীলের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গিয়ে নীলকে উদ্দেশ্য করে এই অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে আছে বলতে লাগলো, আমি কি চাই সেটা না জানতে চাইতে পারেন আপনি, কিন্তু আমি আমার চাওয়ার কথা বলবো। আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, আপনার সাথে থাকতে চাই। প্লিজ আমায় ফিরিয়ে দিবেন না, প্লিজ। ফারজানার কথাগুলো শুনে নীল যেন আকাশ থেকে মাটিতে পড়ল। নীল ফারজানার দিকে ছানা বড়া চোখ জোড়া নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারজানা এতটা নীচ হতে পারে সেটা ভাবতেই নীলের ভীষণ অবাক লাগছে। নীল কিছু একটা ভাবতেই দুম করে ফারজানার হাত ধরে নিয়ে একটা ঝটকায় নীলের শার্টের কলারে উপর থেকে ফারজানার হাত সরিয়ে নিয়ে সজোরে ফারজানার গালের একটা থাপ্পড় বসিয়ে দিল সে। ফারজানা থাপ্পড় খেয়ে নিজের জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারল না। নিজের জায়গা থেকে একটু সরে যায় সে। নীল রাগে গজগজ করতে করতে ফারজানাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না মিস ফারজানা। আপনি এতটা নীচ সেটা ভাবতেই আমার বাচ্চা। ভালোবাসায় কোনো নিচু উঁচু থাকে না। আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকে পাবার জন্য আমি মিথ্যে রটিয়েছি, আর আপনার থেকে আপনার স্ত্রীকে দূরে সরিয়ে দিয়েছি। হোয়াট? কি বলছেন আপনি? মাথা ঠিক আছে তো আপনার? আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। কথা তো ক্লিয়ার করেই বললাম। আপনার স্ত্রী কি এমনি এমনি আপনাকে ছেড়ে গিয়েছে নাকি? আমি এমন সব কথা বলেছি যা শুনে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ফারজানা নীলকে সব সত্যি কথা খুলে বলল। ফারজানার চেষ্টা করেছে নীলের থেকে নেহাকে আলাদা করে দিয়ে নেহার জায়গা নিজে দখল করে নিয়ে নীলের মনে জায়গা করে নীলের স্ত্রী হয়ে উঠবে। নীল ফারজানার মুখে এসব কথা শুনে মনে হচ্ছিল মরে যাবে সে। এত বড় একটা প্রতারণা করা হচ্ছে তার সাথে, আর নেহাও এই মেয়ের ফাঁদে পা দিয়ে ফেলল। নীল ফারজানা গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিল। নীলের বুকের মধ্যে শুধুমাত্র নেহা আছে, ছিল আর থাকবে সারা জীবন। এই বুকে নেহা ছাড়া আর অন্য কেউ কখনো ঠাঁই পাবে না। নীল ফারজানাকে বের করে দিয়ে নিজের রুমে ফিরে এলো। রুমে এসে নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে দ্রুত গাড়ি নিয়ে নেহার বাড়ির দিকে বেরিয়ে পড়ল সে। নেহাকে অনেকগুলো কথা বলতেই হবে আজ। নীলের নিজের স্বামীর উপর যেখানে অগাধ বিশ্বাস রাখার কথা, সেখানে নেহার বিশ্বাস একটা মিথ্যের কারণে এমন করে শেষ হয়ে যাবে, সেটা কখনো মেনে নিতে পারবে না নীল। নীল নেহার বাড়ির সামনে এসে নেহাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, এই নেহা, কোথায় তুমি? বাহিরে এসো, আমার সাথে কথা বলো। একটা মিথ্যাকে সত্যি ভেবে আমার পবিত্র ভালোবাসাকে এভাবে শেষ করে দিতে পারো না তুমি। নীলের কথার বিপরীতে কোনো শব্দ এলো না। নেহা কিছু সময় যেতেই বাহিরে বেরিয়ে এলো। নেহার চোখজোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। প্রচুর পরিমাণে কান্না করেছে সে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। নীল নেহাকে দেখে আবারও বলতে লাগলো, বারে ভালোবাসা, বাহ! একটা 2 দিনের মেয়ের কথা বিশ্বাস করে নিজের স্বামীকে ভুল বুঝে দূরে চলে এলে। একটাবারও ভাবলে না আসলে কি সেমনটা করতে পারে কি পারে না? আর কি করতাম আমি? ফারজানা এমন করে কথাগুলো বলছিল যে আমি ওর কথা বিশ্বাস না করে থাকতে পারিনি। ভুল করেছি আমি, নিজের ভালোবাসাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়েছি। বিশ্বাস ছিল না আমার উপর? আমি কি তোমায় ছাড়া অন্য কাউকে কখনো কি বুকে নিতে পারি? তুমি ছাড়া আমার মনে থাকার মতো আর কে আছে বলো? কেউ নেই, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো এমন কিছু করব না। আমায় এই শেষবারের মতো ক্ষমা করে দাও। নেহা কথাগুলো বলতে বলতে কান্না করতে লাগলো। নেহার চোখের কোণে জল দেখতে পারে না নীল, তাই নেহার চোখ থেকে নোনা জল বেরিয়ে আসার আগেই নীল ব্যাকুল হয়ে পড়ে, যেমনটা এখন পড়ছে। নীল দৌড়ে গিয়ে নেহাকে নিজের বুকে টেনে নিল। শক্ত করে নেহাকে জড়িয়ে ধরল নীল। নীলের বুকে পরম আবেশে নেহা চোখ বন্ধ করে নীলের শার্টের ভেজাতে ব্যস্ত হয়ে পড়ল। নীল নেহার কপালে চুমু খেয়ে নেহাকে শান্ত করার চেষ্টা করল। ভালোবাসা এমনই হয়, কিছু মানুষ থাকবে দুটি ভালোবাসার মানুষকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু বিশ্বাস এই একটা শব্দ এই দুটি মানুষের মাঝে বিন্দুমাত্র দূরত্ব তৈরি হতে দিবে না। নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে শিখুন, ভালো থাকবে ভালোবাসা। নীল নেহাকে নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। নেহাকে ছাড়া যেন তার বাড়ি মহাশূন্যতায় ভুগছিল।
নীল নেহাকে বাড়ি নিয়ে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, এরপর থেকে যাই হোক না কেন কখনো আমায় নিজে থেকে আলাদা করো না। আমার থেকে কিছু লুকিয়ে যাবে না। ভালোবাসা দিয়ে আমি সব সমস্যার সমাধান করব। এই ভুল আমি আর কখনো করব না, বিশ্বাস আছে তোমার ওপর। নেহা আর নীলের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে। আর একটা কথা মনে রাখবেন, ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভর করে। ভালো থাকুক ভালোবাসা।